রাজ, আরুকে একটু কোলে করে আমার রুমে দিয়ে এসো প্লিজ। আমি ময়দা মেখে ফেলেছি হাতে, আর আমি নাড়লে ও পড়ে যাবে। আমি? হ্যাঁ, তুমি তো ওর ভাই হও, সমস্যা নেই, প্লিজ দিয়ে এসো। এভাবে ওর প্রবলেম হচ্ছে। যথাজ্ঞা রানী। রামিসা হাসলো। মানুষটা তার সব কথা শুনে, এমনকি তাকে বড্ড ভালোবাসে। রামিসাও তাকে প্রচুর ভালোবাসে। তার জীবনে সুখের কমতি নেই যেন। মৃত্যুর আগ অব্দি সে এভাবেই দিনাতিপাত করতে চায়। এদিকে পুষ্পকে রুমে শুইয়ে দিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে রাজ। বড় বোনের থেকে ছোট বোনকেই তার কাছে বেশ লাগে। কেন যে আগে চোখে পড়েনি মালটাকে। হঠাৎ রামিসার ডাকে রাজ ঘর থেকে বেরিয়ে এলো। তারপর গল্প করতে করতে কাজে সাহায্য করতে লাগলো। এ যেন এক সুখী পরিবারের সোনার সংসার। এই সুখ কি বেশি দিন টিকবে? বিকেলবেলা সবাই বসে টিভি দেখছিল। রামিসা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোরা বস, আমি কিছু বানিয়ে আনছি তোদের জন্য। পুষ্প টিভির দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সে বেশ মনোযোগী হয়ে ভূতের মুভি দেখছে, কিন্তু হঠাৎ ধ্যান ভাঙলো ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দে। রাজ আর পুষ্প দৌড়ে রামিসার কাছে গেল। রামিসা জ্ঞান হারিয়েছে। রাজ ওকে কোলে তুলে বিছানায় নিয়ে এলো। তারপর মুখে পানি ছিটাতে লাগলো। মুখে আস্তে আস্তে চর দিল। কাজ হচ্ছে না। পুষ্প হাত পা ডলে দিচ্ছে, তবু জ্ঞান ফিরছে না দেখে পুষ্প এবার কাঁদতে লাগলো। তারা আর সময় ব্যয় না করে রামিসাকে হসপিটালে নিয়ে গেল। এমার্জেন্সিতে নিয়ে চেক আপ করে একটা স্যালাইন দিলেন ডাক্তার। তারপর কেবিন থেকে বেরিয়ে পুষ্পদের কাছে গেলেন। কোনো সমস্যা হয়নি তো আমার ওয়াইফের? চিন্তার কোনো বিষয় নেই এইখানে। জ্ঞান হারানোর কারণ এরকম তো হয়নি কখনো। আরও আগে কি উনি মা হয়েছিলেন? মানে? উনি মা হতে চলেছেন। প্রেশার লো হওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল, স্যালাইন দিয়ে দিয়েছি, আর কোনো সমস্যা নেই, রোগী আশঙ্কামুক্ত। ডাক্তার চলে যেতে পুষ্প হামলে পড়ল কেবিনে। রামিসা রাজ আর পুষ্পের মতিগতি বুঝছে না। এমন কি হয়েছে যার জন্যে পুষ্পের চোখে বাণী? আজ তুমি মন খারাপ করে আছো কেন? আর আরও তুই এভাবে কাঁদছিস কেন? আমার কি বড় কোনো অসুখ হয়েছে? কি রে, কথা বল, আমি কি মরে যাব? পুষ্প রামিসাকে শক্ত করে জড়িয়ে ধরল আর রাজ বাহিরে চলে গেল। আপু, আমরা 3 জন থেকে 4 জন হতে যাচ্ছি। ছোট্ট বাবু নিয়ে আসছে। রামিসা অবাক হয়ে একবার পুষ্পের দিকে তাকালো, তো আরেকবার পেটের দিকে। তারপর মাথা নাড়িয়ে জিজ্ঞাসা করলো সত্যি কিনা। পুষ্প তার মতো মাথা নাড়িয়ে উৎফুল্লের সহিত সায় জানালো, দেখেছো, তোমার কথা শুনে রাগ করে চলে গেছে ভাইয়া। ও ঠিক হয়ে যাবে, স্যালাইন শেষ হোক, সেই অবধি চল, বাবুর নাম ঠিক করি। চলো চলো। এদিকে বাহিরে এসে রাজ পায়চারি করছে। সে বেবি নিতে চায়নি। কিভাবে কি হলো এখন? রামিসাকেও তো মানানো যাবে না। শিট। কদিনের জন্য ভেবেছিলাম একে ইউজ করে মেরে দেব, তারপর আরিমার সাথে ভুলিয়ে ভালিয়ে সংসার করব। হলো কই, ধ্যাত। ইচ্ছে করছে এখনই গিয়ে গলা টেপে মেরে দিয়ে আসি। শালের বাচ্চা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অপেক্ষা কর, বেবি পৃথিবীতে আসুক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিশান্ত রাজ শেখ তার লক্ষ্য বদলাবে না। হসপিটালের করিডোরের সামনে পায়চারি করে যাচ্ছে পুষ্প। রাজ একটা সিটে হেলান দিয়ে বসে আছে। পুষ্পের কাণ্ডে সে বিরক্ত। এত চিন্তা হবার কি আছে? মরে গেলে তো ভালোই হবে। সে আরিমাকে বিয়ে করতে পারবে, তাদের ছোট্ট একটা সংসার হবে। ভাবতেই মুচকি হাসলো রাজ। এ কি ভাইয়া, তুমি হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি? রাজ চমকিত দৃষ্টিতে তাকালো পুষ্পের দিকে, তারপর বলল, আব আমি জানি আমার বউ বাচ্চার কিছুই হবে না, তুমি অযথা টেনশন করছো। দেখি এখানে এসে বসো, ঘেমে নিয়ে কি অবস্থা? না ভাইয়া, মন সায় দিচ্ছে না। আরো তুমি না, আমার সব কথা শোনো। কাম। অগত্যা পুষ্প গিয়ে রাজের পাশে বসলে। সে রাজকে ভাইয়ের চোখে দেখে, এর চেয়ে বেশি কিছু না। রাজ কিছু বলতে নিবে, তখনই নার্স বেরিয়ে আসে। পুষ্প দৌড়ে যায়। তা দেখে রাজ ফোঁস করে শ্বাস ফেলে। আপনি একটু অপেক্ষা করুন, বেবি নিয়ে আসছে। আপু, আমার আপু ঠিক আছে? হ্যাঁ, সে একদম সুস্থ। পুষ্প স্বস্তির শ্বাস ছাড়লো। তারপরই একটা নার্স তোয়ালে পেঁচিয়ে একটা ছোট্ট ছানা নিয়ে আসলো। পুষ্প কাপা কাপা হাতে বাচ্চাটাকে তার আয়ত্তে নিয়ে নিল। পাছে না বাবু পড়ে যায়। কি সুন্দর বাবু, ছোট ছোট হাত পা নাড়াচ্ছে, একটু কান্নাও করছে না। পুষ্প খিলখিল করে হেসে উঠল। বাচ্চাটা তার হাসির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সব মিলিয়ে রাজ প্রচুর বিরক্ত। কবে হবে আরিমা তার বউ? আরিমার তার বাচ্চাকে সে কোলে তুলতে চায়। কেটে গেছে বহু মাস। বাবুর নাম পুষ্প রেখেছে, তার নাম দিয়ে মিলিয়ে আরিমার বাচ্চা আরহাম। রামিসা শুধু হাসে। পুষ্প, রামিসা আর আরহাম একসাথেই থাকে। রাজকে আলাদা রাখে তারা। পুষ্প কিছুতেই আরহামকে ছাড়া থাকবে না। পড়াশোনা তার লাটে উঠেছে। আরহামের এখন 1 বছর। বেশ পাকনা হয়েছে ছেলেটা। সারাদিন আরহামকে নিয়ে থাকে সে। কলেজ টাইমে কলেজ করে বাসায় এসে আরহামকে কোলে নিয়ে থাকে।
আরহাম ঘুমালে তবুও ছাড়ে না। রামিসা টেনে শুইয়ে দিলে পরে উঠে গিয়ে পড়া কমপ্লিট করে। আজকাল রামিসাকে তার চিন্তিত মনে হয়। রামিসার কি কিছু হয়েছে? উত্তর পায় না পুষ্প। ভাইয়ার সাথে ঝগড়া হলো না তো? আপু বলো না, তোমার কি হয়েছে? কখনোই বলো না তুমি। মুখ ফুলালো পুষ্প। বোন কি তাকে পর ভাবে? রামিসা হয়তো বোনের মনোভাব বুঝতে পারলো। সে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, বোন আমার, আমি তোকে অনেক ভালোবাসি, জানিস তো। আমার আরহাম আর রাজকেও অনেক ভালোবাসি। বলতে গিয়ে গলা ধরে আসলো রামিসার। আপু, তুমি কিছু নিয়ে কষ্টে আছো? না পাখি, মনে হচ্ছে বেশি দিন বাঁচবো না। আমি তোকে কিছু বলি শোন, আমার ছেলেটাকেও এভাবে মায়ের মতো আগলে রাখবি, তাকে কষ্ট পেতে দিস না। আপু, পুষ্পের গলা ধরে আসছে। রামিসার এসব বলার কারণ খুঁজে পাচ্ছে না। আমার বোকা ফুল, সারা জীবন বোকা হয়ে থাকিস না, একটু চালাক হয়ে যা বোন। আর হ্যাঁ, আজকে তোর ভাইয়ের সাথে একটু বেরোবো, বাবুকে দেখে রাখিস। কিন্তু আপু, কি? তেমন কিছু না, তুই এক কাজ করিস, আমার যদি কখনো কিছু হয়ে যায়, তোর আলমারিতে কাপড়ের নিচে একটা ডায়েরি আছে, পড়ে নিস। আসছি, রেডি হতে হবে, না হলে তোর ভাই আবার রাগ করবে। আচ্ছা। রামিসা চলে গেল। পুষ্প তখনও তার যাওয়ার পথে তাকিয়ে আছে। মনটা ভালো নেই তার। আপু এসব কি বলে গেল? তাদের তো সুখী পরিবার। ভাই আর আপু দুজন দুজনকে কত ভালোবাসে। এখানে আর কি চাওয়ার আছে? বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। রামিসা আর রাজের খবর নেই। পুষ্প বেশ চিন্তিত হলো এতে। ভাইয়ার সাথে আছে ভেবে কিছু আর ভাবলো না। রাজ রামিসাকে প্রচুর কেয়ার করে, যা পুষ্প নিজের চোখে দেখেছে। আরহাম ঘুমিয়েছে, সে নিজেও পুষ্প বলতে অজ্ঞান। কিন্তু আপুরা আসছে না দেখে এবার বেশ চিন্তিত হলো পুষ্প। তাদের বিপদ হলো না তো? তখনই কলিং বেলের আওয়াজ হলো। পুষ্প দৌড়ে দরজা খুলতে গেল। নিশ্চয়ই আপু এসেছে, আজকে সব জেনেই ছাড়বে। এত কি কষ্ট তার? কি মনে গোপন করে কাতরাচ্ছে? তাকে কেন বলে না? সে তার সব কষ্ট ম্যাজিকের মতো দূর করে দিবে। দরজা খুলে রাজকে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো পুষ্প। তার বোন কোথায়? ভাইয়া, আপু কোথায়? আপনার কি হয়েছে? বাইরে এসো। পুষ্প তাড়াহুড়ো করলো না, ধীরে সুস্থে বাহিরে বের হলো। কয়েকজন পুলিশ দাঁড়ানো। তারা একটা ভ্যান গাড়িতে কিছু মুড়িয়ে রেখেছে। পুষ্পর মনে ভয়রা এসে দানা বাঁধছে। তার বোন কোথায়? ভাইয়া, আপু। রাজ হাত দিয়ে ভ্যানের দিকে ইশারা করলো, তারপর ধপ করে সেখানেই বসে পড়ল। পুষ্প একবার ভ্যানের দিকে তাকালো, তো আরেকবার রাজের দিকে। আমি উম, ভ্যানে কেন দেখবো? আমার আপু ওখানে কেন থাকবে? আরো, তোমার আপু আর নেই। আমাকে মাফ করো, আমি তাকে বাঁচাতে পারিনি। আমি আসার আগেই সব শেষ। মানে কি বলেন এসব আপনি? আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, ভেবেছি খাওয়া দাওয়া করে চলে আসব। আমি অর্ডার দিতে গিয়েছিলাম, এসে দেখি রামিসা নেই। হন্তদন্ত হয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছু দূর যেতেই জটলা দেখতে পাই। সেখানে দৌড়ে গেলাম, দেখলাম রামিসের পোড়া দেহ। বলেই কাঁদতে লাগলো রাজ। পুষ্প বাকরুদ্ধ। সে কি রিয়াকশন দিবে ভেবেই পাচ্ছে না। তার বোন যে কিনা তাকে চোখে হারায়, যে তাকে না দেখে একদিন কাটাতে পারতো না, যাকে দেখলে তার বোন সারাদিনের ক্লান্তি ভুলে যেত, সেই পুষ্পকে না দেখে রামিসা থাকবে কিভাবে? পুষ্প ধূপ করে মাটিতে বসে পড়ল। সে কিছুই ভাবতে পারছে না। তার দুনিয়া অন্ধকার। এত কাছের মানুষ হারানোর কষ্ট কখনোই উপলব্ধি করেনি সে। বুকে জ্বালা পোড়া হচ্ছে, চোখ ঝলসে যাচ্ছে। যে তার পুরো দুনিয়া, যাকে ছাড়া সে শূন্য, সেই আপু নাকি নেই। কত কষ্ট পেয়ে মারা গেছে, পুড়িয়েছে কেউ তার বোনকে। হাত পুড়লেই যেই জ্বালা করে, সেখানে তার বোনের সারা শরীর পুড়েছে। কেমন লেগেছে আপুর কাছে? অনেক কষ্ট। তার ফুলকে হয়তো ডেকেছে রামিসা, তার যন্ত্রণার ব্যাখ্যা দিতে চেয়েছিল, কিন্তু রামিসার ফুল যে আসলেই বোকা, সে টের পায়নি। তার বোন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। পুষ্প উঠে দাঁড়ালো, দৌড়ে বাড়ির ভেতর ঢুকে রান্নাঘরে প্রবেশ করলো। হঠাৎ পুষ্পকে চলে যেতে দেখে রাজু ছুটলো। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সে সেদিকে গেল। পাগল হয়ে গেছে তুমি? এভাবে হাত পড়াচ্ছ কেন? পুষ্প এবার গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। রাজের কলার ঝাঁকিয়ে চিৎকার করে বলতে লাগলো, ও আমার সারা পৃথিবী, আমার ভালো খারাপের দুনিয়া। তাকে ছাড়া আমি বেঁচে থাকাকে ঘৃণা করি। আমার বোন সে, আমার মায়ের পরে দ্বিতীয় মা। আমাকে বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি সে, আমাকে কষ্ট ছুঁতে দেয়নি। কি করলি তুই তাকে? কি করলি? দেখে রাখতে পারলি না? আমার বোনকে দেখে রাখতে পারলি না? নিয়ে গেলি কেন? আমাকে এতিম কেন করলি তুই? জানিস না ও ছাড়া আমার কেউ নেই। তুই আমার বোনকে খুন করেছিস। তোকে তোকে আমি ছাড়বো না। আমার হাসি খুশি বোনটাকে নিয়ে গিয়ে তুই তুই কাকে ফিরিয়ে আনলি? কাকে ফিরিয়ে আনলি তুই বল? রাজ বাকরুদ্ধ।
আরিমা কোনোভাবে তাকে সন্দেহ করছে না তো? রাজ কিছু বলার আগে পুষ্প রাজের বুকে ঢলে পড়ল। রাজ যেন স্বস্তির শ্বাস ছাড়ল। মেয়েটা বড্ড বাজে বকে। রামিসাকে দাফন দিতে নিয়ে যাবে। পাড়া প্রতিবেশীরা সবাই হাজির হয়েছে। মেয়ে দুটোকে তারা ভালোভাবে চিনে, বিশেষ করে রামিসা। কি কষ্ট করেই না বোনটাকে বড় করলো। যে স্বামী সন্তানের সুখের মুখ দেখলো, আল্লাহ মেয়েটাকে তুলে নিল। সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তাদের। আরু মা যা বোনকে দেখায় একবারের মতো, আর যে দেখার ভাগ্য হবে না। চাচি তুমি বেশি কথা বলো, একটু অপেক্ষা করো তো। আপু আসবে, কিচ্ছু হয়নি তার। একটু তো কাঁদ মা, জ্ঞান ফেরার পর অযথা তর্ক করছিস। আরে মিতুমা, বুঝতে পারছো না মেয়েটা যে অকালে সব হারালো? দুজনাই মুখে আঁচল চেপে কাঁদতে লাগলো। তা দেখে পুষ্প বেশ বিরক্ত হলো। হঠাৎ কোথা থেকে রাজ এসে পুষ্পের হাত টেনে ধরে বাহিরে খাটিয়ার কাছে আনলো। একবার দেখে নাও আরু। পুষ্প ভ্রু কুচকে রাজের দিকে তাকিয়ে খাটিয়া থাকা রামিসার ক্ষতবিক্ষত আদলের দিকে তাকালো। যে কেউ তাকাতে পারবে না, পুড়ে যাওয়ার কারণে মুখ বোঝা যাচ্ছে না, এলোথেলো হয়ে গেছে। পুষ্প প্রাণ ভরে বোনের নিষ্পাপ মুখশ্রীটা দেখে নিল। তারপর কিছু একটা ভেবে দৌড়ে নিজের রুমে ছুটলো সে। তারপর দরজা বন্ধ করে দিল। সবাই এসে দরজার কাছে ভিড় জমালো। মেয়েটা কিছু করে বসবে না তো? একটা মানুষ যে কিনা তোমাকে সবকিছুর ঊর্ধ্বে ভালোবেসে গেছে, একটু ভালোবাসা পাবার জন্য ছটফট করেছে, বেশি কিছু না। তোমাকে ভালোবেসে সে একটু সুখে থাকতে চেয়েছে। তুমি যদি তাকে এই সামান্য পরিমাণ ভালোবাসা না দিতে পারো, অক্ষম হও, তাহলে তোমার থেকে বড় অকৃতজ্ঞ আর কে? রামিসার অবস্থাও এক। সে রাজকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু রাজ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে অনেক বড় স্মাগলার, নারী পাচার থেকে শুরু করে ইয়াবা, ড্রাগ, আরও বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। আর তাকে সঙ্গ দেয় তারই বাবা রায়হান শেখ, যিনি এমপি পদে আছেন। এমনকি পুষ্পের প্রতিও তার ঝোঁক ছিল। রাজ এতই নিকৃষ্ট। কলিং বেলের আওয়াজে পুষ্প ডায়েরিটা রেখে দরজা খুলতে গেল। দরজা খুলে অচেনা এত রাতে একটা পুরুষকে দেখে মোটেও চমকায়নি সে। তার জন্য অপেক্ষা করছিল পুষ্প। আমার মনে হয় সবকিছু আমার জন্য হয়েছে। ছেলেটার কথায় পুষ্প ভ্রু কুচকাল। আমি যদি রামিসাকে সত্যিটা না জানাতাম, তাহলে রাজও সব জানতো না, আর রামিসা বেঁচে থাকতো। এখানে আপনার আমার কারো হাত নেই। আমার অনেক কাজ আছে। কি দিবেন তাড়াতাড়ি দিন। ছেলেটা পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে পুষ্পের হাতে দিল। তারপর বলল, তুমি চাইলে আমাকে সাথে নিয়ে ভিডিওগুলো দেখতে পারো। একা একা সহ্য করতে পারবে তো? আরিমা কিছু না বলে টিভিতে পেন ড্রাইভ সেট করে নিল। দুইটা ভিডিও এখানে। একটা অন করতেই কিছু সিন পুষ্পের মনে দোলা দিয়ে গেল। অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির ভেতর থেকে ছিটকে পড়ে আছেন দুজন মধ্যবয়সী মানবী, চেহারা রক্তে ভেসে যাচ্ছে। তখনই গাড়ির ভেতর থেকে চিৎকার করে একটা মেয়ে বেরিয়ে এলো, তার কোলে আরেকটা বাচ্চা। তারপর ওই দুজনের কাছে গিয়ে মেয়েটা কাঁদতে লাগলো। লোকটা মেয়েটাকে আস্তে আস্তে কি যেন বলল। মেয়েটা বারবার মানা করছিল, মাথা নাড়িয়ে। অতঃপর পকেট থেকে টাকা বের করে মেয়েটার হাতে ধরিয়ে দিল মধ্যবয়সী পুরুষ। তারপর মেয়েটা দুজনের রক্ত ভেজা কপালে চুমু দিয়ে ছোট মেয়েটাকে কোলে নিয়ে দৌড় লাগালো। মেয়েটা যাওয়ার পর সেখানে আরেকটা গাড়ি আসে, সেখান থেকে আরেকজন বের হয়। তারপর ওই লোকটার কানে কানে কিছু বলে তার গলা পা দিয়ে চেপে ধরে। লোকটা ছটফট করতে করতে সেখানে জীবন ত্যাগ করে। তারপর গাড়ি চেক করে সেই লোকটা। আরও কয়েকজনকে ডেকে এনে গাড়িতে আগুন ধরিয়ে সেখান থেকে চলে যায়। প্রথম ভিডিওটা দেখে পুষ্পের রুহ কেঁপে ওঠে। মেয়েটা যে তার বড্ড চেনা, রামিসা, ওটা সে ভালোভাবেই বুঝেছে, কিন্তু বাকি দুজন লোককে? পুষ্প ঢোক গিলল, তারপর ছেলেটার দিকে তাকালো। নেক্সট ভিডিও দেখো। পুষ্প আবারও টিভির দিকে তাকালো। এবার সে রামিসাকে দেখতে পাচ্ছে। মুহূর্তেই তার কলিজা ছ্যাদ করে উঠল, চোখ জ্বলে যাচ্ছে, বুকের ভিতর ভারী কিছুর আস্তরণ টের পাচ্ছে সে। রামিসা একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে, তার আশেপাশে কয়েকটা ছেলে পেলে তাকে ঘিরে রেখেছে। রামিসা বারবার হাত জোর করছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। শেষে পালানোর জন্য দৌড় দিতে নিলেই একজন কষিয়ে থাপ্পড় মারে তাকে। মুহূর্তেই সবাই তার উপর পেট্রোল ঢালতে থাকে। রামিসা শুধু কাঁদছিল আর হাত জোর করে মিনতি করছিল। এবার এক এক করে সবাই তার শরীরে দিয়াশলাইয়ের কাঠি ছুঁড়ে মারল। মুহূর্তে লাল রঙা শাড়িটা আগুনে লেগে পুড়ে যেতে লাগলো। রামিসা ছটফট করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগোচ্ছে না। শেষে রামিসা একটা জোরে চিৎকার দিয়ে নড়াচড়া বন্ধ করে দিল। ক্যামেরা দূরে থাকার দরুন সব কথা শোনা না গেলেও লাস্টের কথাটা আরিমার কানে এসে বাড়ি খেয়েছে। আমার বোকা ফুল, ভালোবাসি বোন। পুষ্প চোখ দিয়ে পানি ঝরছে, কোনো রিয়াকশন নেই, শুধু চোখ দিয়ে পানি ঝরছে। আমি রামিসাকে রাজের কীর্তিকলাপ সম্পর্কে জানিয়েছি, কিন্তু রাজ কোনোভাবে জেনে যে এত খারাপ। জানেন তো, আমার বোনটার বেশি কিছু আশা ছিল না। আমাকে নিয়েই বাঁচতে চেয়েছিল সে। আমি তাকে বিয়ের জন্য ফোর্স করতাম। কত স্বপ্ন ছিল আমাদের, একদিন পূরণ হবে ইনশাআল্লাহ। কিন্তু আচ্ছা ভাইয়া, যখন আমার বোনের শরীরটা পুড়ছিল তখন তার অনেক কষ্ট লেগেছিল, তাই না? কি পরিমাণ ছটফট করেছে বাঁচার জন্যে। কেউ তাকে সাহায্য করেনি, কেউ করেনি।
পুষ্প কাঁদতে লাগলো, বুকের ভিতরটা জ্বলছে তার। একই নিদারুণ যন্ত্রণা। তাদের জীবন তো সুন্দরী ছিল, কেন হঠাৎ সব এলোমেলো হয়ে গেল? প্রথম ভিডিও সম্পর্কে প্রশ্ন করলে না? মাথা নাড়িয়ে সায় জানালো পুষ্প। সে জানতে চায় সেই সম্পর্কে। ওনারা তোমার মা বাবা। তোমার বাবা একজন অনেস্ট পুলিশ কর্মকর্তা ছিলেন, যার দরুন অনেক প্রমাণ ছিল তার কাছে রায়হান শেখের বিরুদ্ধে। রায়হান শেখ আপোষ চেয়েছিলেন, কিন্তু তিনি মানেননি। সে এরকম খারাপ কাজ কিছুতেই করতে পারবেন না, যার ফলপ্রসূ তাদের মৃত্যু হলো, কিন্তু তোমাদের পায়নি। আর হ্যাঁ, ভিডিওগুলো আমার ছোট ভাই করেছে। তার প্রকৃতির ছবি তোলার অনেক শখ। ঘটনাচক্রে 2 দিনই সে সেখানে উপস্থিত ছিল, তাই সব প্রমাণ আমার হাতে। পুষ্প কিছুই বলছে না, বুকের ভিতর সব জট পাকিয়ে আছে, কোনো কথাই বলছে না সে। অধিক শোকে কাতর যাকে বলে। আপনি কে? আমি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা, তাদের সিক্রেট এজেন্ট নিষেধ আহসেন তুষার। শোনো আরিমা, তুমি কি চাও না তোমার বোন বাবা মার খুনিরা তাদের শাস্তি পাক? আমি তাদের নিজ হাতে শাস্তি দেব। দয়া করে বলবেন না আইনের হাতে তাদের তুলে দেওয়ার কথা। তুমি অনেক শক্ত আছো, কঠোর মনের অধিকারী। তুমি পারবে তাদের শাস্তি দিতে, কিন্তু আইনের লোক জেনেও কিছু বলতে না পারে, তাই তোমাকে আইনের লোক হতে হবে। পুষ্প অসহায় দৃষ্টিতে তাকালো। তার মতো গরিব ঘরের মেয়ে কোথায় চাকরি পাবে, যেখানে ঘুষ ছাড়া চাকরিই হয় না? আমি তোমাকে চাকরি দেব, আমার বিয়ে হবে তুমি। আস্তে আস্তে তোমার সততা দেখে তোমাকে সিক্রেট এজেন্টদের দলে নেব। তার আগে শোনো, রায়হান শেখ তোমাকে ব্যবহার করবে খান ভিলাকে ধ্বংস করার জন্য। তুমি এমনভাবে কাজ করবে যাতে করে সবাই ভাববে তুমি তাদের ব্যাপারে কিছুই জানো না। তাদের সব খুঁটিনাটি তোমার জানতে হবে, আমি হেল্প করব। আর ট্রেনিং, ওটা রায়হান নিজ দায়িত্বে করাবে তোমাকে। রাজকে সহ্য করতে হবে তোমার, তার সাথে প্রেমের অভিনয় করতে হবে, তাতেই কাজ হবে। প্লিজ মেনে নাও আরিমা। আচ্ছা, তাই হবে। এই নাও একটা ফোন, এখানে নাম্বার আছে আমার, দরকার হলে কল দিও। নিশাদ চলে যেতে পুষ্প কান্নায় ভেঙে পড়ল। আজকে রাজ বাসায় নেই, এটাই সুযোগ ছিল। পুষ্প অজু করে জায়নামাজ বিছিয়ে নিল, তারপর নামাজ আদায় করে দোয়ার মধ্যে ইচ্ছে মতো কাঁদলো। একমাত্র উপরওয়ালা ছাড়া যে কেউ নেই তার। এরপর থেকে আরিমা অভিনয় করে যেত। শত ক্ষোভ থাকা সত্ত্বেও সে মুখ বুজেছিল। আস্তে আস্তে রায়হান শেখের সাথে পরিচয় হলো, তারপর সব প্ল্যান মাফিকই চলছিল। কিন্তু বিপত্তি ঘটে এখানে আসার পর। সে কিছুতেই দমিয়ে রাখতে পারে না নিজেকে। সে হতাশ, চরমভাবে হতাশ। খানভিলায় নীরবতা বিরাজ করছে, একটা সুই পড়লেও যেন আওয়াজ হবে। আরিমা সোফার সাথে হেলান দিয়ে বসে আছে, তার কোনো হেলদোল নেই। খালি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, দৃষ্টি তার মেঝের সাদা টাইলসের দিকে। বন্ধু মহলে সকলে এসে আরিমাকে জাপটে ধরে হুহু করে কেঁদে উঠল। আরিমা কোনো রিয়াকশন না পেয়ে ফারহা তার দিকে তাকালো। জ্ঞান হারিয়েছে মেয়েটা, ওকে তাড়াতাড়ি করে রুমে নিয়ে শুইয়ে দিল আফরিদ। ফায়ান এখনো সোফার হাতল শক্তভাবে ধরে রেখেছে। সে জানতো আরিমা হলো পুষ্প, কিন্তু এত কাহিনী জানতো না। তারপর ফায়ান উঠে দাঁড়িয়ে একটা লাথি দিল চেয়ারে, তারপর হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল। রামিসা নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে শুধু। সে ভাবতেও পারেনি তার কাছের মানুষটা কিভাবে তার পিঠে ছুরি বসিয়ে দিবে। সে তো ধন দৌলত প্রাচুর্যে ঘেরা অট্টালিকা এসব খুব করে চায়নি। সে চেয়েছিল তার ছোট্ট ফুলের মতো বোনটাকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে, তাদের স্বপ্ন পূরণ করতে। এটাই কি তার দোষ? সে কি সুখের যোগ্য না? তার কি একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার নেই? খুব কি ক্ষতি হয়ে যেত যদি তার বোকা ফুলের সাথে সে বেঁচে থাকতো? তাকে যদি সবকিছু খুলে বলতো, তাহলে কি আজ তার বোনটা কবরে শুয়ে থাকতো? একটা মেয়ে কখনোই তার প্রেমিক পুরুষের নামে বদনাম গাইতে পারে না, তাই রামিসাও এখানে এসে আটকেছিল। সে ভেবেছিল যদি রাজ ভালো হয়ে যায়, যদি এসব মিথ্যা হতো, কিন্তু না, বিশ্বাসের উপহার মৃত্যু পেয়েছে। তাহলে কি ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করা ভুল? অ্যাক্সিডেন্টের পর কত কষ্টে মেয়েটা ছোট্ট বোনটাকে নিয়ে পালিয়ে আসে। সদ্য বাবা মা হারানো মেয়েটা কি করবে ভেবে পায় না। মানুষের আশ্রয় নিয়ে বোনটাকে বাঁচানোর জন্য গার্মেন্টস কর্মীদের সাথে যোগ দেয়। এটা কি সেই রামিসা যাকে তার মা খাইয়ে না দিলে পুরো বাড়ি মাথায় তুলে নিত? এক গ্লাস পানি নিজ হাতে খেত না। বড় অট্টালিকায় যার বাসস্থান ছিল, 10টার আগে ঘুম থেকেই তোলা যেত না। বোনের জন্য রামিসা সব সুখ ত্যাগ করে। যখন দেখলো গার্মেন্টসে পোষাচ্ছে না, উল্টে একটা ষোড়শী কন্যাকে দেখে সবার জীব উল্টে যায়, লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন সে একটা ছোটখাটো কোম্পানিতে জয়েন হয়। কি সুন্দর ছিল সেই দিনগুলো। রামিসা কি আর তার বোকা ফুলের কাছে ফিরে আসবে না? তার ফুল অনেক চালাক হয়ে গেছে যে, তার বাচ্চাকে সে বড় করে তুলছে। রামিসা কি এসব দেখবে না এসে? একটাবার কি তার বোকা ফুলের সামনে আসবে না রামিসা? আরিমা হাউমাউ করে কেঁদে উঠল। শত বছর মাস দিনের কান্না যেন উতলে পড়ছে আজকে।
কেন সে নিজেও জানে না। নিজেকে ধরে রাখতে পারছে না আরিমা। বুক জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে বুকে কেউ অসংখ্য ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করে ফেলেছে। বুকটা জ্বলে যাচ্ছে, ভিতরটা পুড়ছে। প্রিয় মানুষ হারানোর বেদনা কি এইরকম? তাহলে যে আরিমা বেশি দিন বাঁচবে না। ফায়ান সবে বাসায় ফিরেছে, অর্ধেক সিঁড়ি অবধি আসতেই আরিমার গগনবিদারী চিৎকার তার কানে এলো। সাথে সাথে দৌড় লাগালো সে। মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে ক্ষমা করতে পারবে না সে। দরজা বন্ধ থাকায় ফায়ান পাশের রুমে বাড়ি দিতে লাগলো। ইতিমধ্যে বাকিরা উঠে গেছে। আরিমার কান্না যেন সারা বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। ভেতর থেকে দরজা খুলতেই ব্যালকনি থেকে লাফ দিয়ে নিজের রুমে প্রবেশ করলো ফায়ান। ঘরটা পুরো অন্ধকার। আরিমার কান্নার আওয়াজ আসছে খাটের এক কর্নার থেকে। ফায়ান গিয়ে আরিমাকে জাপটে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। এদিকে আরিমা ভরসার স্থান পেয়ে ফায়ানের পাঞ্জাবির কলার চেপে ধরে জোরে জোরে কাঁদতে লাগলো। আমার বোনটা কি দোষ করেছিল নেতা সাহেব? আমার বোনটার মনে যে কোনো প্যাচ ছিল না, সে কি এসব পাওয়ার যোগ্য? আমার বোনটা সবসময় অল্পে খুশি ছিল নেতা সাহেব। এনে দিন না নেতা সাহেব, এনে দিন। আপনি তো একজন এমপি, আমার বোনকে কি আনতে পারবেন না? আরিমা কান্নার প্রলয়ে পরে কি সব বলছে তা তার জ্ঞানের বাহিরে। নাহলে যাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন তাকে কি ফিরিয়ে আনা সম্ভব? কশ্চিনকালেও না। আরিমা ফায়ানের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, আমার নিষ্পাপ বোনটাকে কেন তারা মেরে ফেললো? কেন? আমি ছাড়বো না তাদের নেতা সাহেব, ছাড়বো না আমি। কঠিন শাস্তি দিব তাদের আমি। তাদের লাশ কুকুরেও খেতে ভয় পাবে। আমি তাদের ছাড়বো না। যারা আমার থেকে আমার ফুলের মতো বোনটাকে কেড়ে নিয়েছে, যারা রামেশ্বর থেকে তার বোকা ফুলকে আলাদা করেছে, তাদের আমি ছাড়বো না। ফায়ান কিছুতেই আরিমাকে শান্ত করতে পারছে না, যেন আরিমার মাঝে কোনো দৈব শক্তি প্রবেশ করেছে। এদিকে আরেকটু হলে ফায়ানের পাঞ্জাবিটাও ছিঁড়ে আরিমার হাতে চলে যাবে। ফায়ান আর কিছু না ভেবে আরিমার দুই গাল চেপে নিজের দিকে খানিক এগিয়ে আনলো। তারপর আরিমার শুষ্ক দুই ঠোঁটের ভাঁজে নিজের ভেজা ঠোঁট দুটো চেপে ধরলো। বেশ খানিক সময় বাদে আরিমা শান্ত হলো। বড় বড় শ্বাস নিচ্ছে মেয়েটা। এখনো বুকটা জ্বলছে, ভেতরে মনে হচ্ছে সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে তার কাছে নিয়ে নেন। এতে তোমার আর আমার কারো হাত নেই বউ। তোমাকে বুঝতে হবে, আগের থেকে দ্বিগুণ স্ট্রং হতে হবে, না হলে তাদের শাস্তি কিভাবে দিবে বলো তো? আমার বউ না স্ট্রং? রাশির বোকা ফুল অনেক স্ট্রং, তাই না বউ? আরিমা মাথা তুলে ফায়ানের দিকে একবার তাকালো। তারপর আবারও ফায়ানের বুকে মুখ গুজে ফুপাতে লাগলো। তার মন কান্না থামাতে সায় দিচ্ছে না, যেন কান্না থামালে কেউ তাকে গুলি করে মারবে। অগত্যা ফ্রেশ না হয়ে আরিমাকে কোলে তুলে নিল ফায়ান। তারপর বিছানায় শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ল। আরিমাকে বুকে নিয়ে একটা মেসেজ সেন্ড করে দিল ফায়ান, যার ফলে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সবাই যে যার ঘরে চলে গেল। কিন্তু কারো চোখে ঘুম নেই। ফায়ান আরিমার চুলে বিলি কেটে দিচ্ছে আর একটু পরপর একটা করে চুমু খাচ্ছে। আরিমা আবেশে চোখ বন্ধ করে ফায়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে, যেন সে ফায়ানের কর্মকাণ্ডগুলো মনোযোগ সহকারে অনুভব করছে। হঠাৎ আরিমা বলে উঠল, আপনি তো আমায় সেদিন অপমান করেছিলেন। আমি সত্যি বলছি নেতা সাহেব, আমার কোনো দোষ ছিল না। ওটা রাজ ছিল সেদিন। আমায় ভুল বুঝে থাকবেন না। ফায়ান আরিমাকে সরিয়ে দিয়ে তার উপর শুয়ে পড়ল। আরিমা ভিমড়ি খেয়ে গেল। এমন কি বলে ফেলেছে সে, যার দরুন নেতা সাহেবের এমন আচরণ? না বউ, ওসব যদি গায়ে মাখতাম না, আমি তোমার বুকে থাকতাম না, তুমি থাকতে। আমি শুরু থেকেই সব জানতাম। উৎকণ্ঠার ঝুঁকিতে আরিমা দুহাত দিয়ে ফায়ানের পাঞ্জাবির কলার চেপে ধরল। এতে ফায়ান খানিক উঠে পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে দিল। পাঞ্জাবিটা মেঝের একপাশে অনাদরে পড়ে রইল। ফায়ানের কাজে আরিমা হকচকিয়ে গেল। কি করলেন এটা? নামুন আমার উপর থেকে, অসভ্য লোক একটা। কথায় কথায় যে খালি পাঞ্জাবির কলার চেপে ধরো, আরেকটু হলে তো পাঞ্জাবি ছিঁড়ে তোমার হাতে চলে যাবে। এবার আমাকে খামচে ধরো। পাঞ্জাবিরও সৌভাগ্য সে আমার বউয়ের হাতের স্পর্শ পায়, খালি দুর্ভাগা আমি পাই না। আরিমা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো ফায়ানের দিকে। তারপর হো হো করে হাসতে লাগলো। ফায়ান আরিমার মুখের নিষ্পাপ হাসিটা মন ভরে দেখছে, যেন তার ঘোর লেগে যাচ্ছে। উহ বউ, এভাবে হেসো না, আমি যে কন্ট্রোললেস হয়ে পড়ি। আসো একটা চুমু দেই। আরিমা হাত দ্বারা তার ঠোঁট ঢেকে ফেলে। তা দেখে ফায়ান ফিক করে হেসে ওঠে। আরিমা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফায়ানের দিকে। তার মনে ঝড় তোলার জন্য নেতা সাহেবের হাসি যথেষ্ট। বউ, হ্যাঁ হ্যাঁ। আরিমা হঠাৎ অপ্রস্তুত হয়ে গিয়েছিল। ফায়ান আবারও হাসলো। একটা চুমু দেই। আরিমা মনে মনে ফায়ানকে ভয়ঙ্কর সব গালি দিল। সে তো না করবেই, ফায়ান জোর করে দিতে পারে না। আরিমা গাল ফুলিয়ে বলল, না।
বলেই ফায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ফায়ান হাসতে হাসতে গড়াগড়ি খাবে যেন। সে আরিমার মনোভাব ভালো করে বুঝতে পারছে। আরিমা আর না পেরে ফায়ানের উপর উঠে বসে পড়ল। তারপর বুকে কিল ঘুষি দিতে দিতে বলল, আনরোমান্টিক ছাগল কোথাকার, তোর বউ টিকবে না দেখে নিস। একটা চুমু দেওয়ার জন্য যদি এভাবে অনুমতি নিস তাহলে তো জীবনে বাচ্চা পয়দা করতে পারবি না। আরিমা ঘোরে কি বলছে তা নিজেই জানে না। এদিকে ফায়ান হাঁ করে তাকিয়ে আছে আরিমার পানে। সে নাকি আনরোমান্টিক বাচ্চা পয়দা করতে পারবে না। না না, এটা তো মানা যায় না। এবার ফায়ান আরিমাকে শুইয়ে দিয়ে তার উপর নিজের শরীরের ভর ছেড়ে দেয়। আরিমা যেন গলে যাচ্ছে। মোটা কোথাকার, নামের আমার উপর থেকে। ওই মা, গলে গেলাম, মরে গেলাম। আরিমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফায়ানের হলোটা কি? আরিমার সামান্য কথায় এমন রিয়াকশন ভাবা যায়? ফায়ান আরিমার ঠোঁট ছাড়ার নামও নিচ্ছে না, যেন দিন দুনিয়া ভুলে আছে। আরিমার দম যায় যায় অবস্থা। কিল ঘুষি দিয়েও যখন ছাড়াতে পারল না, শেষে না পেরে ফায়ানের ঠোঁট জোরসে একটা কামড় দিয়ে বসলো। ফায়ান তৎক্ষণাৎ সরে এলো আরিমার থেকে। বেচারা ভেবেছিল আরিমা রেসপন্স করবে, কিন্তু কে জানতো তার ঠোঁট থেকে রক্ত বের করে দিবে। আরিমা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি মানুষ নাকি রাক্ষস? মা গো, আটটু হলে মরে যেতাম। ফায়ান অসহায় চোখে তাকালো আরিমার দিকে। আহারে বেচারা নেতা সাহেব। আরিমার বড্ড মায়া হলো, তাই ফায়ানের কপালে একটা চুমু দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। ফায়ানও আরিমাকে শক্ত করে জড়িয়ে ধরল পিছন থেকে। আরিমা মুচকি এসে উল্টো ঘুরে ফায়ানের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। ফায়ান হাসলো। মেয়েটা বড্ড নাজুক, হালকা টোকা দিলেই যেন গলে যাবে। পরক্ষণে স্বস্তির শ্বাস ফেলল ফায়ান। যাক, বাঁচা গেছে। বেচারি আরিমা কি জানে ফায়ান কিভাবে কথা কাটালো? জানবে কিভাবে? সে তো স্বপ্নের পুরুষটাকে নিয়ে কল্পনা জগতে ভাসছে। ফায়ান কিভাবে আরিমার ব্যাপারে আগে থেকে জানে? এটা আরিমা খেয়ালই করলো না। রামিসার ব্যাপারটা একদম তার মাথা থেকে বেরিয়ে গেছে। ফায়ান নিজেই এসব করেছে। নিজের ফুলের মতো আদুরে বউটাকে সে কাঁদতে দেখতে পারে না, বুকের ভিতর ধুকপুক করে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো আরিমা। হাত খোপা করতে করতে সিঁড়ি বেয়ে নেমে আসছে। তাকে দেখেই মোহনা চেঁচিয়ে ওঠে, আরে পুষ্টমা, আর একটু ঘুমালে কি ক্ষতি হতো বল দেখি, মাথা ব্যথা করবে যে। আরিমা প্রথমে হকচকিয়ে গেলেও পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে নিল। সমস্যা নেই আন্টি। হ্যাঁ গো ভাবি, মেয়ের কাণ্ড দেখেছো? সাত সকাল কিভাবে উঠে গেছে। সোনালির কথায় হালকা হাসলো আরিমা। তারপর চটপট কণ্ঠে বলল, সমস্যা নেই তো আন্টিরা, আমার কিছুই হবে না, অভ্যাস আছে। তাহলে টেবিলে গিয়ে বসো, আমরা খাবার আনছি। বলেই সোনালি আরিমাকে টেবিলে বসিয়ে রেখে কিচেনে চলে গেল। আরিমা একবার অসহায় চোখে তাকালো তাদের দিকে। সে জলদি এসেছিল ফায়ানের খোঁজে। লোকটা সাত সকালে কোথায় গেল? সোনালি আর মোহনা মিলে খাবার এনে টেবিলে ভরে ফেললো। আরিমার চোখ কপালে। এত এত আইটেম, এর মধ্যে রামিসা আর তার পছন্দের খাবারও আছে। আরিমা একবার চোখ তুলে মোহনা আর সোনালির দিকে তাকালো। তার চোখ দুটো ছলছল করছে। মোহনা আর সোনালি এসে আরিমার দুই পাশে দাঁড়ালেন। তারপর মায়াভরা কণ্ঠে বললেন, আমাদের মাফ করে দিস মা, আমরা তোদের খুঁজতে ব্যর্থ হয়েছিলাম। এই হাতে তোদের কত খাইয়ে দিয়েছি, কত রাত নিজের সাথে নিয়ে ঘুম পাড়িয়েছি, কত খেলেছি তোদের সাথে। এইরকম হবে ভাবিনি কখনো। বলতে বলতে দুজনের মুখে আঁচল চেপে কাঁদতে লাগলেন। এ কি মা, তোমরা পুষ্পের সামনে এভাবে কাঁদছো কেন? জিসানের কথা শুনে আরিমা তার দিকে তাকালো। যতবারই সে পুষ্প নাম শুনছে ভিতরটা কেমন যেন চমকে উঠছে। আমাকে তোমরা আরিমা বলেই ডাকো, পুষ্প না। সবাই হয়তো ব্যাপারটা বুঝলো, তাই আর কেউ কথা বাড়ালো না। সব খাবার কি মেয়েকে খাওয়াবে তোমরা? আমি আর দিশা কি দোষ করেছি? সব সময় তোমার খাই খাই, মেয়েটা কাল থেকে না খাওয়া, জানো না? আরিমার টনক নড়ল। নেতা সাহেবও খাননি কাল থেকে। কোথায় গেলেন তিনি? মোহনা এবং সোনালি সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। তখনই ফায়ান এসে ধপ করে আরিমার পাশের চেয়ারে বসে পড়ল। আরিমা এক ভ্রু উঁচিয়ে ফায়ানের কাণ্ড দেখে যাচ্ছে। ফায়ান পরপর খাবার দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। কি করছেন এসব? এত খাবার কিভাবে খাবো আমি? মাথা গেছে? ফায়ান কিছু না বলে ইশারা করলো খাওয়ার জন্য। আরিমা অসহায় চোখে তাকালো সবার দিকে। বাকিরা মিটি মিটি হাসছে। হুট করে ভেড়া ছানার দলের আগমন। এক এক করে সবাই চেয়ারে বসে গেল। আরিমা সবার দিকে তাকিয়ে বলল, কিরে ভেড়ার দল, তোরা আমার শ্বশুর বাড়ি এনেছিস কেন? ও সিরিয়াসলি, এটা তোর শ্বশুর বাড়ি?
আমরা তো এমপির বাড়িতে আহার করতে এসেছি। আফ্রিদের কথায় বাকিরা হেসে দিল। এসেছো ভালো হয়েছে, এবার চুপচাপ খাও সবাই। ফায়ানের কথায় সবাই তার দিকে তাকালো। তারপর সিমরান আফ্রিদকে ফিসফিসিয়ে বলল, দোস্ত, নেতা গোসল করেছে কিন্তু আমাদের নেত্রী করেনি কেন? আফ্রিদ ধরাম করে কিল বসিয়ে দিল সিমরানের পিঠে। হুট করে আরিমার কাশি উঠে গেল। তাড়াতাড়ি করে ফায়ান এক গ্লাস পানি এগিয়ে দিল তার দিকে। তারপর সিমরান আর আফ্রিদের দিকে তাকিয়ে বলল, এটা খাওয়ার সময় আলতু ফালতু পেঁচাল পাড়ার সময় না, তাই অহেতুক বাক্য উচ্চারণ না করে চুপচাপ খেতে শুরু করো। সিমরান আর আফরিন নিজের দিকে চাওয়াচাওয়ি করলো। তারপর একসাথে আরিমার দিকে তাকালো। আরিমা তাদের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। আরিমার থেকে চোখ সরিয়ে তারা সবার দিকে তাকালো। সবাই মিটিমিটি হাসছে। সিমরান বুঝে গেল কথাটা সে জোরেই বলে ফেলেছে। আফ্রিদের দিকে তাকিয়ে সে একটা ভ্যাবলা মার্কা হাসি দিল। আফ্রিদ চোখ দিয়ে খুন করে ফেলবে যেন। দুজনেই আবার সামনে তাকিয়ে দেখতে পেল ফায়ান তাদের দিকে তাকিয়ে আছে। সাথে সাথে দুজন তড়িঘড়ি করে খেতে নিল। কিন্তু বিপত্তি বাঁধল। খাবার গলায় আটকে গেছে। দুজনাই কাশতে লাগলো। ফায়ান দুজনকে 2 গ্লাস পানি এগিয়ে দিতে দ্রুত খেয়ে নিয়ে হাঁপাতে লাগলো তারা। তাড়াহুড়ো করা শয়তানের কাজ, যদিও তোমরা শয়তানের থেকে কম না। আফ্রিদ মাথা দুলাতে দুলাতে সাই জানালো। পরক্ষণে সে ঝট করে মাথা তুলে ফায়ানের দিকে তাকালো। আর একটু আগে তাকালে হয়তো ফায়ানের ঠোঁটের কোণে ঝুলে থাকা মুচকি হাসিটা দেখতে পেত সে। সবাই যে যার মতো খেয়ে যাচ্ছে। হঠাৎ ফারহার চিৎকারে সবার ঘোর ভাঙলো। বাঁচাও ওকে, মেরো না, পুড়িও না ওকে প্লিজ। ভাইয়া বাঁচিয়ে না ওকে, মেয়েটা যে মারা যাবে, ভাইয়া প্লিজ। আরিমা আর ফায়ান একসাথে খাওয়া বাদ দিয়ে উঠে দাঁড়ালো। ফায়ান বোনের কক্ষের দিকে ছুটলেও আরিমা ঠায় দাঁড়িয়ে আছে। থেমে থেমে কেঁপে উঠছে সে। আফ্রিদ আরিমার হাত ধরে উপরের দিকে যেতে লাগলো। ফারহার রুমের সামনে সবাই দাঁড়িয়ে। ফায়ান কাউকে যেতে বারণ করেছে। আরিমা তবুও ঢুকে গেল ভিতরে। ফায়ান ফারহার মাথাটা বুকের সাথে চেপে ধরে তাকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। ফারহার শরীর কাঁপছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আরিমা গিয়ে ফারহার পাশে বসলো। আরিমাকে এক পলক দেখে ফারহা তার বুকে ঝাঁপিয়ে পড়ল। হাউমাউ করে কাঁদতে লাগলো ফারহা। আমি পারিনি আরু, আমি পারিনি আপুকে বাঁচাতে। আমি দেখেছিলাম তাকে আরু, আমি পারলাম না তোর কলজাটাকে বাঁচাতে। আমি পারিনি। ফারহাকে 2 হাত দিয়ে জাপটে ধরে নিজেও কাঁদতে লাগলো আরিমা, কিন্তু তা হলো শব্দহীন কান্না। এদিকে ফায়ানের অবস্থা নাজেহাল। 2 কলিজার টুকরাকে একসাথে কাঁদতে দেখতে পারছে না সে। শান্ত হয়ে যা ফারুক, কিচ্ছু হয়নি, দেখ আমি আছি না। তারপর ফায়ানের দিকে তাকিয়ে বলল, আপনি দ্রুত গাড়ি বের করুন, ওকে হসপিটাল নিতে হবে। বলতে বলতে আরিমা বুঝতে পারলো ফারহা জ্ঞান হারিয়েছে। সে চট করে ফায়ানের দিকে তাকালো। তারপর বলল, আপনি ফারহাকে কোলে নিন, আমি গাড়ি বের করছি। বলেই আরিমা ফারহাকে ফায়ানের কাছে নিয়ে দৌড়ে নিচে নেমে গেল। ফায়ান একবার আরিমার যাওয়ার পথে তাকিয়ে ফারহাকে কোলে তুলে নিল। আরিমা গাড়ি বের করে ড্রাইভিং সিটে বসে আছে। সে জানে ফায়ানের দুর্বলতা ফারহা। এই অবস্থায় তাকে ড্রাইভ করতে দেওয়া উচিত হবে না। ফায়ান আরিমাকে ড্রাইভিং সিটে বসে থাকতে দেখে খানিকটা চমকালো। তাতে গাড়িতে উঠুন, ফাস্ট। ফায়ান গাড়িতে উঠতে আরিমা গাড়ি ছেড়ে দিল। অতি দ্রুত গাড়ি চালাচ্ছে সে। আর ফায়ান বোনের মাথা উড়ুর উপর রেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বোনের সুস্থ হওয়া কি দুঃসাধ্য? সবাই হসপিটালের করিডোরে অপেক্ষা করছে। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। ফায়ান বারবার এদিক সেদিক পায়চারি করে যাচ্ছে। সে স্থির হয়ে দাঁড়াতে পারছে না। আরিমা ফায়ানের কাছে গিয়ে তাকে ধরে নিজের পাশে বসালো। চিন্তা সব সমস্যার সমাধান না নেতা সাহেব, অপেক্ষা করুন, ভালো কিছু হবে। ফায়ান কিছু বলার আগেই ডাক্তার বেরিয়ে এলো। ফায়ান দৌড়ে গেল তার কাছে। দেখুন এমপি সাহেব, আপনি হয়তো জানেন মিস ফারহার কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এতে তা বাজেভাবে প্রভাব ফেলেছে তার মাথায়। ফায়ান একটা ঢোক গিলে ডাক্তারকে বলল, বুঝিয়ে বলুন। অপারেশন করতে হবে। অ্যাক্সিডেন্টের কারণে মাথায় ক্ষত জমা হয়েছে আস্তে আস্তে। ওকে যে মেডিসিন দেওয়া হয়েছিল টাইম মাফিক নেয়নি হয়তো। ইমার্জেন্সি অপারেশন না করাতে পারলে রোগী ভারসাম্য হারাতে পারে। আপনারা কি অপারেশন করাতে রাজি? ফায়ান এক পা পিছিয়ে গেল। আরিমা তাকে এক হাতে ধরে নিয়ে ডাক্তারকে বলল, আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আমরা রাজি। ডাক্তার চলে যেতে ফায়ান বোনের কাছে ছুটে গেল। অক্সিজেন মাস্ক লাগানো ফারহার, তবুও দেখতে বেশ মায়াবী লাগছে। ফায়ান বোনের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, কি থেকে কি হয়ে গেল বোন? আমি যদি সেদিন তোকে রেখে না যেতাম
তাহলে হয়তো এদিন দেখতে হতো না। কেন আইসক্রিমে বায়না ধরেছিলিস তুই? ফায়ান একটু থেমে আবারও শক্ত কণ্ঠে বলতে লাগলো, এমন পরিস্থিতির জন্য যারা দায়ী আমি তাদের ছাড়বো না। কুকুরের মতো রাস্তায় পিটিয়ে মারবো তাদের। সৌহার্দ্য ফায়ান খানকে তারা চিনে না, চিনবে এবার। দরকার হলে গোটা বিশ্ব দেখবে সৌহার্দ্য ফায়ানকারের হিংস্রতা। হ্যালো ভাইয়া, তুমি দ্রুত দেশে এসো, বোনের অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? তুমি আসো প্লিজ। বলতে বলতে আরিমার গলা ধরে এলো। আমি এখন ইমার্জেন্সি টিকেটে দেশে আসছি। আরিমা ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলল। তার এখনো অনেক কাজ বাকি, যে তার মধ্যে অন্যতম কাজ হলো ভাঙা সংসার জোড়া লাগানো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।